সংখ্যা দিয়ে কি জনরোষ ঢাকা যায়? ৩১৮ জন সাংসদের দম্ভ দেখাবে সরকার, আর বাইরে পেলেট গানে চোখের আলো হারাবে দেশের ভবিষ্যৎ। সংসদ চলছে, অথচ সেই ২০শে জুলাই থেকে সদনে নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী। রাজপথে রক্তাক্ত যুব সমাজ, আর পর্দার আড়ালে তৈরি হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী করার চরম নীল নকশা, ডিলিমিটেশন বিল। আজকের আলোচনা কোনো সাধারণ রাজনীতির গল্প নয়। আজ কথা হবে সেই ৪০ কোটি জেনজি নিয়ে, যারা হিন্দু, মুসলিম আর জাতপাতের ফাঁদ ভেঙে শাসক দলের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা, নেপাল নাকি বাংলাদেশ, মোদি শাহ জুটির রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ৭২ ঘন্টা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? আগামী উত্তরপ্রদেশ নির্বাচন কি তবে নিশ্চিত করতে চলেছে দিল্লির পতন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। বিরোধীরা রাজপথে নামছে, আন্দোলন বাড়ছে, তাও বিজেপি কিন্তু একটা অদ্ভুত লড়াইয়ের মুডে। ওদের দাবি, এই বাদল অধিবেশনে নরেন্দ্র মোদী নাকি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অঙ্কটা দেখুন, বিজেপির দাবি অনুযায়ী এনডিএর হাতে এতদিন ছিল ২৯২ জন সাংসদ, এখন সেই সংখ্যা নাকি বেড়ে দাঁড়িয়েছে ৩১৮-তে। শুধু তাই নয়, আরো ২৫ থেকে ৩০ জন সাংসদের সঙ্গে ওদের নাকি অলরেডি কথা চলছে, অর্থাৎ টার্গেট ৩৫০+। ফলে বিজেপি বোঝাতে চাইছে ওরা কোথাও এক চুলও দুর্বল নয়। কিন্তু প্রশ্ন হলো, আসল সত্যটা কি? মোদী কি সত্যি সুবিধাজনক অবস্থানে আছেন, নাকি পার্লামেন্টের ভেতর আর বাইরে দুই যুদ্ধক্ষেত্রে মোদী শাহ জুটি তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি? সংসদীয় রাজনীতি আর গণতান্ত্রিক মর্যাদার কথা যদি বলেন, তবে চিত্রটা কিন্তু বেশ করুন। ২০২৪ নির্বাচনে কিভাবে ভোট হয়েছিল সেটা নিয়ে খোদ নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকরও প্রশ্ন তুলেছিলেন। বিজেপির একার ২৪০ ছিল, আর এনডিএর ২৯২। এখন বলা হচ্ছে এনডিএ ৩১৮। এই বাড়তি সংখ্যাটা জোড়াতালি দিয়ে আনা হলো কিভাবে? তা কি দেশবাসী বোঝে না? আসলে এই সব কিছুর পেছনে রয়েছে বিজেপির এক দফা এক এজেন্ডা। তা হলো যে কোনো মূল্যে ডিলিমিটেশন বিল বা সীমানা পুনর্বিন্যাস বিল পাশ করানো। আর এটার জন্য ওরা যে কোনো গণ্ডি পার করতে তৈরি। চলতি অধিবেশনে যদি নাও হয়, অধিবেশন শেষ হওয়া মাত্রই শুধু ডিলিমিটেশন বিলের জন্য আবার বিশেষ অধিবেশন ডেকে বসতে পারে সরকার। কারণ ডিলিমিটেশন বিল মানেই সংসদে আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে প্রায় ৮৫০। কেরালা থেকে পশ্চিমবঙ্গ, সমুদ্র উপকূল বরাবর যত রাজ্য আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, শুধু পশ্চিমবঙ্গ ছাড়া বাড়তি লোকসংখ্যা হারে কোথাওই তেমন বেশি আসন বাড়বে না। বাড়বে কোথায়? গোটা হিন্দি বলয়ে, বিজেপির দুর্গ বলে পরিচিত এলাকায়। এর জন্যই যত কৌশল। একটু পেছনের ইতিহাস মনে করিয়ে দিই। ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বরের কথা ধরুন। মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের ইতিহাসে রেকর্ড ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, যার মধ্যে ১০০ জন ছিলেন লোকসভার আর ৪৬ জন রাজ্যসভার। আর এই ১৪৬ জন বিরোধী সাংসদকে মাঠের বাইরে করে সরকার কি কি পাশ করিয়ে নিয়েছিল মনে আছে? দেশের পুরো ফৌজদারি আইন বদলে ৩টি নতুন ন্যায় সংহিতা আনা হলো। তার চেয়েও বড় কথা, চিফ ইলেকশন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন পাশ করিয়ে নিল এই মোদী সরকার। তাই আজ যারা ৩১৭ বা ৩১৮ সাংসদের হিসেব দেখাচ্ছে, তাদের ভালো করে চিনে রাখুন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওরা সংসদীয় সমস্ত নিয়ম কানুন পিষে মারতে দ্বিধা করবে না। জেনজি বা তরুণদের জমে থাকা আগুন বেরিয়ে আসার পর এই ডিলিমিটেশন বিল পাশ করানো ছাড়া মোদী সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। জেনজিরা এখনই সংখ্যায় কম বেশি ৩৮ কোটি। এই ৩৮ কোটির ভোটে তক্তা উল্টে দেবে, এটা সরকার খুব ভালো জানে। যে ৫৪৩ প্লেয়ার নিয়ে জেতা অসম্ভব, তাই চাই ৮৫০ প্লেয়ার। লক্ষ্যে সফল হতে তার জন্য বিরোধী সাংসদদের ফের গণ সাসপেনশনের পথে হাঁটতেও ওরা এক মুহূর্ত ভাববে না। যেভাবেই হোক মোদী শাহ কিন্তু সমস্ত ছক কষে প্রস্তুত। ঝড় আসুক কি তুফান, সমস্ত সংসদীয় নিয়ম এবং লজ্জা ভুলে আগামী ৭২ ঘন্টায় এক নজিরবিহীন খেলা হয়তো দেখতে চলেছি আমরা। প্রয়োজনে বিরোধী সাংসদদের বরখাস্ত করা হবে, এমনকি আরো দু একটা দল ভেঙে দেওয়ার ছকও তৈরি।
কিন্তু এর মাঝে একটা জ্বলন্ত প্রশ্ন থেকে যায়। 20শে জুলাই থেকে যেসব তরুণ এবং ছাত্ররা রাস্তায় মার খাচ্ছে, যাদের উপর নির্বিচারে পেলেট গান আর লাঠি চালানো হলো, যাদের উপর হওয়া নির্মম অত্যাচারের বিবরণ খোদ ছাত্রীরা ক্যামেরার সামনে কেঁদে কেঁদে দিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে সেটার জবাব দেবেন না? ক্ষমা চাইবেন না তিনি? উত্তরটা বুঝতে আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাতে হবে। শ্রীলঙ্কাতেও তো সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল। বাংলাদেশে কি হয়েছিল? নেপালের তৎকালীন সরকারও বিশাল জনমত নিয়ে বসেছিল। আজ মোদী সরকার যদি 400 সাংসদও পাশে জোগাড় করে নেয়, তাতে মূল বাস্তবটা বদলে যাবে না। আসল কথা হলো, এই দেশের ভবিষ্যৎ আমাদের তরুণ সমাজের সঙ্গে চূড়ান্ত অবিচার করা হয়েছে। আজ প্রশ্নটা শুধু ডিলিমিটেশন বিলের নয়, আসল প্রশ্ন প্রশ্নপত্র ফাঁস আর দুর্নীতিতে যখন দেশের লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার, যখন দেশের প্রতিটি প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে, তখন ছাত্রদের হাতে মলম দেওয়ার বদলে সংখ্যা বাড়ানোর এই নোংরা রাজনীতি তাদের মনে কি প্রভাব ফেলছে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি সংসদে দাঁড়িয়ে এই অত্যাচারের দায় না নেন, জবাব না দেন, তবে মোদী সরকার কি বুঝতে পারছে মানুষের জমানো ক্ষোভ কোন দিকে মোড় নিতে চলেছে? নেপাল বা শ্রীলঙ্কার উদাহরণ আমরা কেউ দেশে দেখতে চাই না, কিন্তু তরুণদের বুকের ভেতর যে আগুন জ্বলছে, তাতে বারবার ঘি ঢাললে পরিণতি কিন্তু অন্যরকম হতে বাধ্য। তারা আজ নিজেদের অধিকার আর শিক্ষার ভবিষ্যৎ পুনরুদ্ধার করতে মুঠো শক্ত করে ফেলেছে। একবার ভাবুন, সংসদের সংখ্যার শক্তিতে যদি এমন এক বিল পাশ করানো হয় যা গোটা দেশের চেহারা বদলে দেবে, তবে দেশের যুব সমাজ কি চুপ থাকবে? ডিলিমিটেশন বিল পাশের আসল ধাক্কাটা কোথায় জানেন? এই বিল পাশ হলে সরকারের খরচ বাড়বে বিপুল পরিমাণে। সাধারণ ছাত্ররা আজ প্রশ্ন তুলছে, আমাদের স্কুলের জন্য টাকা নেই, বাজেটের দোহাই দিয়ে তরুণদের জন্য অগ্নিবীর প্রকল্পের মতন অস্থায়ী কাজ আনা হচ্ছে, প্রবীণদের পেনশন বন্ধ করা হচ্ছে টাকা নেই বলে। অথচ লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 নিয়ে যাওয়ার জন্য ফান্ড কিন্তু একদম রেডি। সেই 850 জন সাংসদের জন্য বিলাসবহুল বাংলো, গাড়ি, পেট্রোল, কোটি কোটি টাকার সুবিধা আর আজীবন পেনশনের ব্যবস্থা করতে টাকার অভাব হয় না। এটা কি দেশের বেকার যুব সমাজের কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো নয়? রাজনৈতিক নেতাদের কারোর চোখে তো পেলেট লাগেনি। কোনো মন্ত্রী তো আজ হাসপাতালের আইসিইউতে নেই। হাসপাতালে শুয়ে ধুঁকছে দেশের সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের নামেই উল্টে মিথ্যে মামলা ঠুকে জেলে পড়া হচ্ছে। এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওদের ফ্রেন্ড বলুন বা যাই বলুন, তাতে কি তাদের রক্তের দাগ ধুয়ে যাবে? মূল প্রশ্নটা তো একটাই, আপনি ওদের ওপর লাঠি আর পেলেট গান চালানোর নির্দেশ দিলেন কেন? রাজনৈতিক অভিজ্ঞরা স্পষ্ট বলছেন, অমিত শাহ সহজে নতি স্বীকার করার পাত্র নন। অন্যদিকে বিশ্লেষকদের হুঁশিয়ারি, সরকার যদি অনড় থাকে এবং ক্ষমা না চায়, তবে কিন্তু পরিণতি ভয়াবহ হতে বাধ্য। আগামী 3 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মধ্যে কি শেষ পর্যন্ত শুভ বুদ্ধির উদয় হবে? তারা কি সংসদে এসে জবাব দেবেন বা ভুল স্বীকার করবেন? ঘটনা হলো, গত সপ্তাহেই সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছিল। সেই আলোচনার অন্যতম মূল দাবি ছিল অমিত শাহকে সংসদে এসে পড়ুয়াদের উপর ঘটে যাওয়া নৃশংসতা, পেলেট গান নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। কারণ বিহারের সিওয়ানের মতন জায়গায়, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানেও যুব সমাজের উপর যে অত্যাচার হয়েছে তা এড়ানোর কোনো সুযোগ নেই। যেখানে AK-47 ফায়ারিং হয়েছে, ছাত্র বিক্ষোভকে দমন করতে বিতর্কটা আরো গভীরে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে অন রেকর্ড দাবি করেছেন যে পড়ুয়াদের উপর নাকি কোনো পেলেট গানই চালানো হয়নি, অর্থাৎ স্পষ্ট মিথ্যাচারের অভিযোগ। এবার অমিত শাহ যদি সংসদে এসে একই দাবি করেন, তবে কি হবে? মন্ত্রী জিতেন্দ্র সিং বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কি সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে না? বেদনাদায়ক সত্যিটা হলো, নীতি নৈতিকতার দোহাই দিয়ে এই সরকারের কাছ থেকে ক্ষমা আশা করা বৃথা। যে সরকার দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা 20 থেকে 22 জন তরুণ পড়ুয়ার মর্মান্তিক পরিণতি নিয়ে সংসদে দাঁড়িয়ে দুটো সহানুভূতি সূচক শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি, তাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত কোনো নৈতিক পদক্ষেপ বা ক্ষমা প্রার্থনা আশা করা মূর্খামি। তারা এলে হয় দায়সারা আরো বিভ্রান্তিকর জবাব দেবে,
নয়তো গোটা বিষয়টিকে নতুন কোনো কৌশলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আজ অমিত শাহ যদি তার চেয়ারে বসে সেই ইতিহাসের দিকে তাকান, তবে কি তার মধ্যে সামান্যতম প্রশাসনিক দায়বদ্ধতা বা অনুশোচনা জাগাবে? আজ অমিত শাহ যদি তার চেয়ারে বসে সেই ইতিহাসের দিকে তাকান, তবে কি তার মধ্যে সামান্যতম প্রশাসনিক দায়বদ্ধতা বা অনুশোচনা জাগবে? তিনি কি সংসদে এসে বলতে পারবেন, হ্যাঁ ভুল হয়েছে, ছাত্রদের উপর লাঠি, টিয়ার গ্যাস, পেলেট গান চালানো উচিত হয়নি? লিখে রাখুন, পারবেন না। আরেকটা বেদনাদায়ক সত্যি হচ্ছে, নতুন প্রজন্মের উপর গায়ের জোর আর সংসদে পেলেট গান চলেনি বলে মিথ্যাচারের পর এই সরকারের রাজনৈতিক এবং নৈতিক ভিত্তি ধসে পড়েছে। সংসদ কোনো কুস্তির আখড়া নয় যে ক্ষমতার জোর কিংবা সাংসদদের সংখ্যা দেখিয়েই বাজি জেতা যাবে। এটা সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান। অঙ্কটা খুব পরিষ্কার। শোনা যাচ্ছে এই ডিলিমিটেশন বিল যে কোনো মূল্যে পাশ করিয়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার হাজার কোটি টাকা ঢালতেও পিছপা হবে না সরকার। এমনকি ডিলিমিটেশন কমিশনের শীর্ষ পদে কাকে বসানো হবে সেই নামও নাকি আগে থেকেই ঠিক করা। আসাম এবং জম্মু কাশ্মীরের সীমানা পুনর্বিন্যাসের নামে আগে যে খেলা হয়েছিল, একই মডেল এবার পুরো দেশে চাপিয়ে দেওয়ার নীল নকশা তৈরি। সংসদীয় ঐতিহ্য, মর্যাদা আর গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করে যখন গায়ের জোরে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা হয়, তখন বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতার দম্ভ যতই দেখানো হোক না কেন, সরকারের ভিত ভেতর থেকে পুরোপুরি কেঁপে উঠেছে। যে কোনো উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখা, এটাই যখন একমাত্র লক্ষ্য হয়, তখন সংসদীয় নিয়মকানুন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। 2023 সালে একসঙ্গে 146 জন বিরোধী সাংসদকে বরখাস্ত করে নির্বাচন কমিশন সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করিয়ে দেওয়া হয়েছিল, তাকে কেউ ভুলতে পারে? সেই আইনের বলে কমিশনারদের আইনি সুরক্ষা এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যা সাধারণ গণতন্ত্রে অকল্পনীয়। এখন প্রশ্ন হলো, দেশের লক্ষ লক্ষ তরুণ ছাত্র সমাজ যদি আজ নিজেদের অধিকার আদায় করতে রাজপথে নেমে পুরো ব্যবস্থা ঘিরে ফেলে, তবে কি ক্ষমতার তাসের ঘর টিকে থাকতে পারবে? এটা কি সরকারের হাতে আজ দুটো প্রধান স্তম্ভ শক্তভাবে ধরা হয়েছে? এক, দরবারি মিডিয়ার টোটাল আনুগত্য, আর দুই, বিচার ব্যবস্থার উপর আইনি প্রক্রিয়ার চাপ। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বসে কথা বলার মতন সময় বা সদিচ্ছা কারণ নেই, কিন্তু আন্দোলনের স্থান যন্তর মন্তর থেকে জেনজিকে কিভাবে সরানো যায় সে বিষয়ে আদালতের নির্দেশ আসতে দেরি হয় না। কৃষকদের দীর্ঘ আন্দোলনের কথা মনে আছে তো? দিল্লির সীমানায় রাস্তা খুঁড়ে কাঁটাতার বসিয়ে চীনের সীমান্তের চেয়েও কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। কিন্তু এবারের প্রেক্ষাপট একদম আলাদা। আজকের এই বিক্ষুব্ধ তরুণ প্রজন্ম কিন্তু শাসক দলের সমস্ত সাজানো প্রচারের বেলুন ফুটো করে দিয়েছে। বিজেপি হোক বা তাদের আদর্শগত অভিভাবক আরএসএস, সবার জন্যই আজ সবচেয়ে বড় রাজনৈতিক অস্বস্তির নাম এই যুব সমাজ। এরা আর কোনো শুকনো মিষ্টি কথাই ভুলছে না। আজ দেশের প্রায় 40 কোটি তরুণ নাগরিকের বড় অংশেরই ভোটাধিকার রয়েছে। শুধু দল ভেঙে আর গায়ের জোরে সংসদীয় আসন 292 থেকে 318 বানিয়েই ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব কি? নাকি 2029 সাল পর্যন্ত এই মেয়াদ পুরো করার মোদী সরকারের জন্য তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে? ইতিহাসের পাতা উল্টালে একটা শিক্ষা খুব স্পষ্ট পাওয়া যায়। হিটলার থেকে স্টালিন, মুসোলিনি থেকে কিংবা সাম্প্রতিককালে শেখ হাসিনা, ক্ষমতার দম্ভ যখন চূড়ান্ত সীমায় পৌঁছয়, তখন পতনও আসে ততটাই নির্মমভাবে। প্রয়াগরাজের তরুণ পড়ুয়ারা রাহুল গান্ধীর সামনে খোলাখুলি বলছেন তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে, জেলে পড়া হতে পারে, এমনকি জীবন্ত মেরে ফেলাও হতে পারে। তাও তারা আর পিছু হটবেন না। এই চরম অসন্তোষের মুখে দাঁড়িয়েই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি এবং ক্ষমা চাওয়ার দাবি উঠছে। কিন্তু যদি সরকার এই জনরোষকে তোয়াক্কা না করে দমন নীতি চালিয়ে যায়, তবে দেশকে নেপাল, শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতন গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার দায় কার উপর বর্তাবে? দেশের তরুণ সমাজ অবশ্যই অত্যন্ত সচেতন এবং দায়িত্বশীল। তারা সংবিধানের গণ্ডির ভেতরে থেকেই নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াই লড়ছে। কিন্তু রাষ্ট্রীয় শাসকের জন্য সর্বোচ্চ জুটির জন্য আগামী দিনের পথ যে মসৃণ নয় তা একদম পরিষ্কার। 2029 সাল পর্যন্ত এই মেয়াদ টানা মোটেও সহজ হবে না।
বিশেষ করে সামনে থাকা 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে শাসক দলের ভিত কতটা নড়বড়ে তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে। উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তের বাস্তব চিত্রটা দেখুন। এতকাল লার্জার দ্যান লাইফ বা হিন্দু হৃদয় সম্রাট ভাবমূর্তি দেখিয়ে পার পাওয়া গেলেও আজ দেশের সাধারণ মানুষ ধর্ম এবং জাতিভেদের ঊর্ধ্বে উঠে আসল সত্যটা বুঝে গেছে। সাজানো ভাবমূর্তির উপর যে রাম মন্দিরে প্রণামী চুরির মতন নোংরা দুর্নীতির দাগ লেগেছে তা আর কোনো প্রচার দিয়ে ধোয়া সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় মিম ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে রাস্তায় একজন উগ্র হিন্দুকে দেখে আরেকজন প্রশ্ন করলেন, ভাগ পাওনি? তবু রাগ নেই? উগ্র হিন্দু পাল্টা প্রশ্ন করলেন, কিসের ভাগ? উত্তর এলো, কেন? রাম মন্দিরে চুরির। শেষ প্রশ্নটা কিন্তু খুব পরিষ্কার। আজকের এই 40 কোটির তরুণ প্রজন্ম, এই জেনজিকে ধর্ম, জাতি আর হিন্দু মুসলিম রাজনীতির পুরনো বিষবাষ্প পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। উত্তর হলো 100% পেরিয়ে গেছে। আর ঠিক এই কারণেই মোদি শাহ জুটি আজ সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আজকের যুব সমাজের কাছে এখন আর রাম মন্দিরের রাজনীতি কিংবা বিভাজনের খেলা কোনো জায়গা পাচ্ছে না। এই জেনজির কাছে ধর্ম ম্যাটার করে না, গরিব বড়লোক ম্যাটার করে না। এরা শুধু নিজেদের অধিকারের স্বরূপ। ওদের একমাত্র চাওয়া মানসম্মত শিক্ষা ব্যবস্থা আর নিশ্চিত কর্মসংস্থান। এই নতুন প্রজন্ম অনেক বেশি প্রযুক্তি সচেতন, বাস্তববাদী। শুধু তাই নয়, ছেলেমেয়ের পার্থক্য ভুলে আজ তারা নিজেদের অধিকারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়াই করছে। সংসদের ভেতরে সংখ্যা বাড়িয়ে ডিলিমিটেশন বিল পাশ করানোর রাজনৈতিক লড়াই হয়তো সাময়িকভাবে চলতে পারে, কিন্তু আসল চূড়ান্ত লড়াইটা হবে সংসদের বাইরে। মোদী সরকারের কাছে আসল সেমিফাইনাল হলো উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচন। দেশের সবচেয়ে বড় এই রাজ্যে যদি আজ বিজেপি ধাক্কা খায়, তবে 2029 তো দূর, গুজরাট লবির জন্য দিল্লি টিকে রাখাটাই সবচেয়ে কঠিন হয়ে পড়বে। সবশেষে আবার বলছি, হাতে আর মাত্র 72 ঘন্টা। মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার 13ই আগস্ট শেষ হবে সংসদের বাদল অধিবেশন। তারপরেই আসবে 15ই আগস্ট। নরেন্দ্র মোদী মাথায় রঙিন পাগড়ি বেঁধে লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীকে ভাষণ দেবেন। কিন্তু প্রশ্ন হলো, সেই ভাষণের ঝুলিতে কি থাকবে? ক্ষমতার একেবারে কেন্দ্রে বসে প্রধানমন্ত্রী চান সীমানা পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশন বিল, তার সঙ্গে মহিলা সংরক্ষণ বিল পাশের এক বিরাট ঐতিহাসিক কার্ড খেলতে। লোকসভা আর রাজ্যসভার আসন সংখ্যা এক ধাক্কায় 850 নিয়ে গিয়ে রাজনীতির সমস্ত ছক বদলে দিতে। কিন্তু মোদির এই স্বপ্ন পূরণের আসল ভার যার কাঁধে, সেই চাণক্য অমিত শাহ কোথায়? পুরো অধিবেশন জুড়ে দিল্লি রাজপথে ছাত্রদের রক্ত ঝরল, পেলেট গান চলল, অথচ সংসদের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি ফাঁকা পড়ে রইল। রাহুল গান্ধী এবং পুরো বিরোধী শিবিরের একটাই দাবি, সংসদে এসে জবাব দিন, ক্ষমা চান। অমিত শাহ কি পারবেন এই অসম্ভবকে সম্ভব করতে? নাকি ক্ষমতা টিকিয়ে রাখার এই চরম লড়াইয়ে গায়ের জোর আর ছলচাতুরির সমস্ত গণ্ডি পার হয়ে যাবে? উত্তর পাওয়া যাবে এই 72 ঘন্টার মধ্যেই। তবে আসল সত্যিটা মনে রাখবেন, সংসদের ভেতরে আসনের হিসেব যতই বাড়ানো হোক না কেন, রাজপথে নেমে আসা দেশের এই বিক্ষুব্ধ যুব সমাজকে কোনো বিল বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু দমানো সম্ভব নয়। লালকেল্লার ভাষণ যতই জাঁকজমকপূর্ণ হোক, জাগ্রত ভারতের আসল ফয়সলা কিন্তু লেখা হচ্ছে দিল্লির রাস্তায়। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।